নমস্কার। আমাদের যে আলোচনা চলছে বাঙালি জাতির অবলুপ্তি কি আসন্ন, এই আলোচনার যে ভিডিওগুলো চলছে তাতে ছোট ছোট নানাবিধ বিষয় আসছে। বাঙালি বাঙালি জাতিকে ঐতিহাসিকভাবে বোঝা, কালচারালি বোঝা, পলিটিক্যালি বোঝা, এই বুঝবার মধ্যে দিয়েই আসলে আমাদের মনে হয় যে আজকে এই জাতির যে ভয়াবহ অধঃপতন এবং সে অবলুপ্তির দিকে এগিয়ে চলেছে সেইটাকে খুব ক্লিয়ারলি ফাইন্ড আউট করে দিশা খুঁজে পাওয়া সম্ভব বলে আমাদের মনে হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা সিরিজ ডিসকাশনে যাচ্ছি। গত দিনের আমাদের আলোচনা ছিল যে বাঙালি কেন সাম্রাজ্যবাদী হলো না। তো সেই আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আর একটা ভিডিও করতে হয়েছে আমাদের। তো সেটা হচ্ছে যে বাঙালির সাম্রাজ্যবাদী না হওয়ার পেছনের যে ইতিহাস। আমরা গত ভিডিওতে এটা আলোচনা করেছি যে বাঙালি নবীন জাতি, এটা যদি কেউ মনে করেন সেটা কিন্তু ঠিক নয়। কারণ কোনো নবীন জাতি সে এই পরিমাণ মনীষীর জন্ম দিতে পারে না। আমি অন্যান্য অ্যাভারেজ যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা নিয়ে আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে যে এই যে বাঙালির যে অধঃপতন যেটা ঘটতে শুরু করলো, এর আসলে শুরু কবে বা কেনই বা এই অধঃপতন ঘটলো। তো বিষয়টা হচ্ছে যে এর আগের দিন আমরা পলাশির যুদ্ধের কথা বলেছিলাম কিছুটা, এবং সেখানে যেটা আমরা দেখতে পেলাম যে আমরা মির্জাফরের নাম জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে উমিচাঁদ, জগৎ শেঠ ইত্যাদিরা আর কি, এরা তখন বাংলায় জমিয়ে ব্যবসা করছে এবং বাঙালি হেল্প নিয়েই আর কি তারা তাদের ব্যবসা চালাচ্ছে। তো এরা কিন্তু খুব সহজেই ব্রিটিশদের সাথে একটা নেগোসিয়েশনে চলে গেছিল যে সিরাজউদ্দৌলাকে যদি ফেলে দেওয়া যায় এবং এই অঞ্চলের দেওয়ানি এবং সার্বিক, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি ছিল এবং তারা বিজনেস করতে এসেছিল ভারতবর্ষে প্রথমে, যেটা রবি ঠাকুর বলেছেন বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। তো এই যে হতভাগ্য বাঙালি জীবন, এটা ভারতীয় জীবনই বলছি, কিন্তু মূল শুরুটা যেহেতু বাংলা থেকে। তো আপনারা যেটা শুনলেন যে এখানে লুটপাট চলেছিল এবং লুটপাটের বকরা উমিচাঁদ, জগৎ শেঠরা নিয়েছিল এবং তারা একটা নেগোসিয়েশনে গেছিল ক্লাইভের সাথে। নাহলে ক্লাইভের পক্ষে সিরাজদৌল্লাকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব ছিল না, কোনো রাস্তাই ছিল না। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে পলাশির যুদ্ধ মিটে যাওয়ার ঠিক পরেই এলো ৭৬-এর মন্বন্তর এবং তারপরেই দেখা দিল যে একটা পাল্টা প্রতিরোধ। যে যে মুহূর্তে ৭৬-এর মন্বন্তর আমরা বঙ্কিমের উপন্যাসেও পাবে যে সেখান থেকে একের পর এক বিদ্রোহ, এবং এই বিদ্রোহগুলো কিন্তু তার এপিসেন্টার হচ্ছে বাংলা। এখান থেকেই কিন্তু সেটা তৈরি হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। আমরা খুব আলোচিত বিষয় হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, কিন্তু বিষয়টা হচ্ছে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে নানা রকম মত রয়েছে। আমি শুধু নোটেবল একটি মত সেটাকে উল্লেখ করছি মাত্র। যদুনাথ সরকার কেমব্রিজে বসে লিখছেন ভারতীয় সামন্ততন্ত্রের শেষ আর্তনাদ। এটা আমার কথা নয়, এটা যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার বলছেন। এবার এটা অনেকেই বলতে পারেন বর্তমান ভারতবর্ষের ইতিহাস নিয়ে নানা রকম শুরু হয়েছে আর কি, কোন ইতিহাস রাখবো, কোন ইতিহাস মুছে দেবো, কোনটা কিভাবে বলবো, তো সেইটা নিয়ে একটা চর্চা এবং চর্চা শুরু হয়েছে। কিন্তু এটাও একই সাথে বলা উচিত যে এর পূর্ববর্তী যে হিস্ট্রি কংগ্রেস ভারতবর্ষে যা ছিল আর কি, বা সে দীর্ঘকাল ধরে যেটা চলে এসেছে, সেটাও যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি নয়। ভারতবর্ষের ইতিহাস প্রকৃত সঠিকভাবে অনেকগুলো স্কুল আমরা দেখলাম পরপর। প্রথমে ন্যাশনাল স্কুল, তার আগে ইম্পিরিয়াল স্কুল, যারা ভিনসেন্ট স্মিথ এসে অনায়াসে অক্লেশে বলে বসলেন সমুদ্রগুপ্ত হচ্ছেন ভারতবর্ষের নেপোলিয়ন। তো এটা যে অক্লেশে বলা যায় না, সমুদ্রগুপ্ত নেপোলিয়নের 140 বছর আগে আর কি, পুরুষ আগে সমুদ্রগুপ্ত এক্সিস্ট করতেন, বা চাণক্য হচ্ছে ভারতবর্ষের বিসমার্ক। অক্লেশে ম্যাক্স মুলার বা ভিনসেন্ট স্মিথ লিখে দিয়েছিলেন। তো এটা ইউরোপিয়ান স্কুল, এটা ইম্পিরিয়াল স্কুল, এটা নির্দিষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে যারা এলেন এই ভারতবর্ষের ইতিহাস চর্চার ক্ষেত্রে, যাদেরকে ন্যাশনাল স্কুল হিসেবে চিহ্নিত করা হলো, এরা খুব স্পষ্টত আর কি এই রেকটিফিকেশনটা করতে ব্যর্থ হয়েছেন। এরা পারেননি। মানে মূল ঘাটতি ছিল মগজে বলে আমার মনে হয়েছে। বড় বড় আসনে বসেছেন, অনেক বড় বড় হয়েছে, অনেক অ্যালটমেন্ট হয়েছে, অনেক বড় বড় জায়গায় হিস্ট্রি কংগ্রেসের অধিবেশন হয়েছে, সব হয়েছে, কিন্তু আদপে
সেই যে ইতিহাস চেতনা এবং ইতিহাস চর্চা প্রকৃত, এরপরে আমরা মার্কসিস্ট স্কুল দেখেছি, তারপরে এমনকি পোস্ট মডার্ন স্কুলও দেখেছি, যে যারা হিস্ট্রিকে নানা রকম ভাবে, এবং সাবাল্টার্ন স্কুল দেখেছি। সাবাল্টার্ন স্কুল, গায়ত্রী স্পিভাকের নাম জানেন, যিনি এই নিয়ে এখনো কাজ করে চলেছেন, সেটা গোটা বিশ্ব জুড়ে, ভারতবর্ষেও এটা নিয়ে দীর্ঘ দীর্ঘ কাজ হয়েছে। অর্থাৎ আসলে নিপীড়িত, শোষিত, একেবারে প্রান্তিক মানুষের যে ইতিহাস, এই যে ইতিহাস যা উপেক্ষিত ছিল ভারতবর্ষে, সেটা সাবাল্টার্ন স্কুলে এসে তাদের হিস্টোরিয়ানদের হাত ধরে অনেকভাবে উঠে এলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই গোটা কাণ্ডটা ঘটেও যে একটা প্রকৃত স্বচ্ছ পরিচ্ছন্ন ইতিহাস সব বিতর্কের ঊর্ধ্বে উঠে এরকম একটা যায়, যদিও এখানে মগজের একটা খেলা রয়েছে, বড় খেলা, সবার পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়, বোঝেও না সবাই, সবার একটা সহজ কিছু ধরে নেওয়া দরকার হয়, সেটাকে আঁকড়ে ধরে সে বাঁচে, নিজের এক্সিস্টেন্সকে সে জাস্টিফাই করে। তো সেটা সে অনেক গভীর আলোচনা, আমি সেখানে যাচ্ছি না, আমি অত জানিও না লেখাপড়া। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, যে পলাশির যুদ্ধের পরে আমরা যেটা দেখতে পেলাম যে মন্বন্তর হলো, এবং তারপর থেকেই বাংলার তরফ থেকে নানা ধরনের প্রতিরোধ হলো। আমি নীল বিদ্রোহের আলোচনা এর আগের কোনো একটা ভিডিওতে করেছিলাম, যে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এরা প্রধানত দুজন, এরা নদিয়া জেলার অধিবাসী ছিল। তাদেরই বংশধর হচ্ছে বসন্ত বিশ্বাস, যে দ্বিতীয়, মানে হার্ডিঞ্জের ওপরে বোমা ছুড়েছিল কলকাতা থেকে রাজধানী স্থানান্তরের প্রতিবাদে, রাসবিহারীর অন্যতম হ্যান্ডস ছিল। সেই বসন্ত বিশ্বাসেরই ঠাকুরদার বাবা অথবা বাবার ঠাকুরদা, এরা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। তাহলে এই বাংলা থেকে কিন্তু এই প্রতিরোধ শুরু হলো। এবার এই প্রতিরোধ ছিল একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা, এই মানে একদম সাধারণ মানুষ, যারা প্রত্যক্ষভাবে ব্রিটিশ শোষণের, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের শিকার, এবং তারা বিপন্ন, তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের একটা বড় অংশ না খেতে পেয়ে মারা গেছে নীল চাষ করতে গিয়ে, 1/3 অফ দ্য পপুলেশন, বেঙ্গলি পপুলেশন। তো এই যে রিয়েলিটি, এই রিয়েলিটি থেকে দেখা যাচ্ছে যে একের পর এক বিদ্রোহ একটু একটু করে দানা বাঁধতে শুরু করছে। একই সাথে যেটা ঘটছে, মানে এই দুটো ধারা একই সাথে কি ঘটছে, সেটা হচ্ছে যে দেওয়ানি লাভ 1765 সালে শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে যাবতীয় কর, মুঘল সম্রাটের বকলমে যাবতীয় কর কালেক্ট করবে হচ্ছে ব্রিটিশরা, এবং ব্রিটিশরা কোন এরিয়া জুড়ে করবে? ওই অঙ্গবঙ্গ কলিঙ্গ, অর্থাৎ বৃহৎবঙ্গ, যেটাকে আমরা বৃহৎবঙ্গ বলছি, এই বৃহৎবঙ্গ জুড়ে এটা বিস্তীর্ণ এবং খুব রিচ এখানকার মানুষজন। যতই মানে লুটপাট করে নিয়ে যাক কোম্পানির লোক, দেখা যাচ্ছে যে আবার কদিনের মধ্যে আবার সেই লাউ গাছের ডগার মতো ফুলে ফেপে উঠছে জাতিটা আবার। তো এটা প্রত্যক্ষ করা শুরু করেছে, আমি মূলত বাংলার কথা বলছি। এবং বিষয়টা হচ্ছে যে দেখা গেল যেটা, সেটা হচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই যেটা হলো যে এই ব্রিটিশরা দেওয়ানি লাভ করবার পরে তাদের এই ম্যান পাওয়ার ছিল না, যে মানে সেনাবাহিনী পুষবার পরেও এই ম্যান পাওয়ার ছিল না, যে তারা এই একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে ছোট ছোট কৃষকদের কাছ থেকে তারা ট্যাক্স কালেক্ট করছে। ফলত তাদের যেটা প্রয়োজন পড়লো প্রথমত, সেটা হচ্ছে যে কিছু ভারতীয়, এবং ডেফিনেটলি এই ভারতীয়রা কারা হলো? হলো বাঙালিরা। বাঙালিরা কেন হলো? কারণ তারা ইংরেজদের সাথে কমিউনিকেট করতে পারতো, মোটামুটি ভাবে কমিউনিকেট করতে পারতো, বা ইংরেজদের যাবতীয় ইয়েই হচ্ছে এই অঞ্চল জুড়ে। সুতরাং ইন্টারাকশন বাঙালির সাথে ইংরেজদেরই প্রথম হয়েছিল, এবং এটার ফলে কি হলো? সেটা হচ্ছে যে বাঙালিরা একটু একটু করে ইংরেজি ভাষা শিখে ফেললো। এই ইংরেজি ভাষা শিখবার পরে দেখা যাচ্ছে যে তার বাবা কারোর ইংরেজের আড়তে কাজ করে, তার ছেলে সেই ইংরেজি ভাষা তার কাছ থেকে শিখে সে অন্য ধারায় হাঁটতে শুরু করলো। কোন ধারা? সেটা হচ্ছে যে ইউরোপিয়ান যে লিটারেচার, ইউরোপিয়ান যে ফিলোসফি, ইউরোপিয়ান যে যা কিছু আর কি রিচ যা কিছু লিটারারি ওয়ার্কস আছে, সেইগুলোর দিকে সে হাঁটতে শুরু করলো। এরকম করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে একদিকে তিনটে ধারা, একদিকে হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসদের ধারা, যে একদম প্রান্তিক মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের ধারা। একটা ধারা আমরা পেলাম হচ্ছে যে বাঙালিদের সাথে ইংরেজদের একটা ঘনিষ্ঠতার সুযোগে বাঙালিরা একটু একটু করে ওদের কনফিডেন্সের লোক হতে শুরু করলো, এবং উচ্চ বেতনের চাকর হতে শুরু করলো। এবার এটা খুব সহজ ছিল এই যে চাকরি করাটা, এবং সেটা করতে গিয়ে যেটা হলো, না, বাবু সমাজের উদ্ভবটা আরেকটু পরে। এই প্রথম ব্রিটিশ যেটা ইয়ে করলো যে না, এভাবে হচ্ছে না, এর বদলে এককালীন করে ফেলো গোটা ব্যাপারটাকে। এই এককালীন বন্দোবস্ত যেটা করতে গিয়ে তারা প্রথমে যেটা করলো সেটা হচ্ছে যে 5 শালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত। না, এই শালা মানে শালা সম্বন্ধী নয়, এই শালা মানে শাল,
মানে 5 সাল, 5 সালা মানে 5 ইয়ার্স একটা সেটেলমেন্ট। কি সেই সেটেলমেন্ট? সেটা হচ্ছে যে কোনো একজনকে ব্রিটিশ তাদের কনফিডেন্সের লোক মনে করলো এবং তাকে একটা এরিয়া বলে দেওয়া হলো, এবং সেটা মোটামুটি একটা ভূমি পরিমাপ ইত্যাদি করে আর কি, যে সেইখান থেকে কি পরিমাণ ট্যাক্স আদায় হতে পারে সেইটা, মানে এটা অলমোস্ট টেন্ডার দেওয়ার মতন করে, যে আমাদের এই পরিমাণ ট্যাক্স এই অঞ্চল থেকে তুলে দিতে হবে। এবার তুমি কি করে তুলবে, কিভাবে তুলবে, লেটেল দিয়ে তুলবে নাকি মাথায় হাত বুলিয়ে তুলবে, তোমার ব্যাপার। তো তোমাকে এই কাণ্ডটা করে দিতে হবে। এবার এই 5 সালা বন্দোবস্ত প্রথম স্টার্ট হলো, এবং এটা হয়ে কি হলো, প্রথম দেখা গেল আবার একটা ভয়াবহ জীবন এলো বাঙালি জীবনে। কি সেটা? সেটা হচ্ছে যে যে ছেলেটিকে এই দায়িত্ব দেওয়া হলো সেই ছেলেটির হাতে 5 বছর সময় আছে। এই 5 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কাছ থেকে 1,000 টাকা নেবে। সেই সময় 1,000 টাকা, টাকার মূল্য পাউন্ডের চেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে, ব্রিটিশ পাউন্ডের চেয়ে বেশি। তো 1,000 টাকা বা 2,000 টাকা বা যাই এনি অ্যামাউন্ট, সেটা একটা এগ্রিমেন্ট হলো, এবং সে এবার যেটা শুরু করলো যে এই 5 বছর আমার হাতে সময় আছে, এই 5 বছরে আমাকে কামাল করে দিতে হবে। সে করলো কি, যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে 5,000 টাকা সেখান থেকে তুলে দিল, মানে 4 টাইমস সে প্রফিট করলো। এর ফলে একটা ভয়াবহ দারিদ্রের কবলে, মানে দারিদ্রের নাক পাশে এটা জড়িয়ে পড়লো। 5 বছর পরে গিয়ে সে জমিদারি সারেন্ডার করে দিল। ব্রিটিশরা আবার ওইটা আরেকজন কাউকে দিতে শুরু করলো, এবং অন্য আরেকজন যে এলো সে হচ্ছে দেখলো যে না, ও তো এত বড়লোক হয়ে গেছে, তাহলে আমি নিই এবার। এবার তার অত্যাচারের মাত্রা আরো বাড়লো, এবং দেখা গেল যে বাংলার এই প্রান্তিক কৃষকেরা, মৎস্যজীবীরা, অন্যান্য যা কিছু পেশাজীবী মানুষেরা, তারা ভয়ঙ্কর রকম অর্থনৈতিক সংকটে পড়লো, কারণ এই উচ্চ কর, এত কর, এবং সেই লোকটা আসছে কোম্পানির হয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক হিসেবে সে আসছে, ঘোড়া ছুটিয়ে আসছে, সে হাতে সেটাই নিয়ে, তার প্রাইভেট আর্মি নিয়ে আসছে, বর্ষা তরোয়াল ইত্যাদি নিয়ে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও দেখা শুরু করলো, এবং দেখতে গিয়ে সে সেটা দেখলো যে না, এই সেটেলমেন্ট ঠিক হচ্ছে না, এটাকে 10 সাল করে দে। তো 10 সালা এটা হয়ে গেল, 10 ইয়ার্স এগ্রিমেন্ট হলো, এবং 10 ইয়ার্স এগ্রিমেন্টে দেখা গেল যে এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। এবং এটা আরো ভয়ঙ্কর হতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে এটা কর্নওয়ালিসের সময় প্রথম হলো আর কি ব্যাপারটা, যে না, কর্নওয়ালিস যেটা করলো যে 10 সালা বন্দোবস্ততে যে করের যে পরিমাণ ছিল সেই পরিমাণটাকে আরো কিছুটা বাড়িয়ে দিল, এবং বাড়িয়ে দেওয়ার পরে সে যেটা ইয়ে করলো যে পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ততে কি হলো সেটা হচ্ছে যে সেই একই জিনিস, যে একটা নির্দিষ্ট ভূখণ্ড কোনো একজন কাউকে দিয়ে দেওয়া হলো, এবং বলুদার জমিদারকে দিয়ে দেওয়া হলো, এবং তাকে বলা হলো এই পরিমাণ কর তোমাকে তুলে দিতে হবে। ফারাকটা কি ঘটে গেল? ফারাকটা হলো দুটো। সেটা হচ্ছে যে প্রথমত এর আগের যে যারা এই ইয়ে ছিল তারা মূলত ঠিকাদার শ্রেণীর লোক। এই ঠিকাদার শ্রেণীর লোকেরা তাদের টার্গেটই থাকতো যে আমাকে কোম্পানিকে 1,000 টাকা দিতে যদি হয় তাহলে আমাকে 5,000 টাকা তুলতে হবে, তারপর আমি ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে আমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেলাম, তাহলে আমি একজন রিচ পার্সন হয়ে গেলাম, 4,000 টাকা আমার পকেটস্থ হলো। 10 সালা বন্দোবস্ততেও এই ব্যাপারটা একই রকম ভাবে ছিল, যে তার কোনো দায় ছিল না জমির ওপরে, তার কোনো দায় ছিল না প্রজা সাধারণের উপরে। এটা নিয়ে ব্রিটিশ কাগজগুলোতেও লেখা শুরু হলো, এবং অন্যান্য যে বাণিজ্য গোষ্ঠীগুলো যারা ছিল, যারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নয়, এরকম বাণিজ্য গোষ্ঠীর প্রেসারে নানা খবরও প্রকাশিত হতে শুরু করলো, যে বঙ্গীয় কৃষকদের, ভারতবর্ষের মূলত বঙ্গীয় কৃষকদের এবং অন্যান্য পেশাজীবী মানুষের কি ভয়াবহ দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টেও একাধিকবার আলোচনা শুরু হলো। এর ফলশ্রুতিতে কর্নওয়ালিস যেটা দেখলেন যে না, এটা করা যাবে না, এটা করলে অচিরেই এই গোটা বাংলা একটা শ্মশানে পরিণত হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে প্রথমত লেখাপড়া জানা একটা বনেদি আনা আছে এরকম কিছু লোকজনকে ধরে নিয়ে এসে তাদের সাথে আমাকে পার্মানেন্ট সেটেলমেন্টে যেতে হবে। এই পার্মানেন্ট সেটেলমেন্টের সময় কি করলো কর্নওয়ালিস? যেটা করলো সেটা হচ্ছে যে এন্টায়ার ল্যান্ড, অ্যাগেডিয়ান ল্যান্ড এরিয়া, কৃষি জমির পরিমাণ কত, তাহলে সেইখান থেকে কত ফসল উৎপাদিত হতে পারে, তাহলে সেই ফসল বিক্রি করে কত টাকা হতে পারে, তাহলে তার এত পার্সেন্ট যদি কোম্পানি নেয় তাহলে কোম্পানির অ্যাকচুয়াল বরাদ্দ কত হওয়া উচিত। এই করে এক পুরো ভূমির পরিমাপ করে একটা হিসেব করে কর্নওয়ালিস প্রকৃত একটা সিস্টেম করলো। কি সিস্টেম? সেটা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ যারা জমিদারি পাচ্ছেন তাদের জমিদারি চলে যাবে না, প্রোভাইডেড তাদের প্রত্যেক বছর সেই পরিমাণ ট্যাক্স ইংরেজকে দিতে হবে। এবার এই সময় এই একটা নব্য জমিদার শ্রেণী বাংলার ইতিহাসে আবির্ভূত হলো, এবং কি হলো, এইখান থেকে আসলে একটা এনিমিটিরও জন্ম হলো। কি হলো?
মানে একটা শত্রুতার জন্ম হলো, বাঙালির সাথে ইংরেজের শত্রুতা। অন্যান্যগুলো সব অনেক পরে। তো শত্রুতাটা কি? সেটা হচ্ছে যে কর্নওয়ালিস নিজে বসে দেখলো যে এই যে বাঙালি যে সমস্ত এডুকেটেড যে সেকশন যারা জমিদার হলো, তারা জমিদাররা এটা বুঝলো যে এই জমিদারি আমার যাবে না, আমারই এটা চিরকালীন জন্য, কারণ এটা এগ্রিমেন্ট হয়েছে পার্মানেন্ট চিরকালীন বন্দোবস্ত হিসেবে। সুতরাং আমি, আমার সন্তান, তার সন্তান ইত্যাদিরা বংশ পরম্পরায় এই জমিদারি আমরা করে যাব। রবি ঠাকুরেরাও যে জমিদারি করতেন পেয়েছিলেন আর কি ওভাবে। তো এরকম আরো অনেক আছে, আমি সব বিস্তারিত ইয়েতে যাচ্ছি না। কিন্তু এই যে সেকশনটা, এটা কি হলো, কর্নওয়ালিসকে বোকা বানালো কি করে? বোকা বানালো কর্নওয়ালিস যে ভূমির পরিমাপ করেছিল এবং যে পরিমাণ প্রোডাক্টিভিটি নিয়ে তার উপরে সর্বোচ্চ কর যেটা আরোপ করেছিল, বাঙালিরা তার উপর দিয়ে খেললো। কি করলো তারা? এই ফার্টিলিটি বাড়ালো, অ্যাগ্রেরিয়ান ল্যান্ডের পরিমাণ বাড়ালো, বেশ কিছু জমি যেগুলো পতির জমি হিসেবে চাষাবাদ হতো না কোনো কালে, সেইখানে নতুন করে রায়ত বসিয়ে সেই রায়তকে দিয়ে সেইখানে তাকে উৎসাহিত করে আরো আরো বেশি প্রোডাকশন। এবং এটা করে দেখা গেল যে একটা মার্জিন যেটা বেরোচ্ছে সেটা মানে কর্নওয়ালিস যে অঙ্কটা কষেছিল তার চেয়ে বেশ কিছুটা বেশি, এবং এটা ক্রমাগত বাড়তেই থাকছে, কিন্তু কর্নওয়ালিসের অ্যামাউন্ট বাড়ছে না। ফলত একটা সময় এরা হাত কামড়াচ্ছে কোম্পানি, কিন্তু হাত কামড়ালেও তার কিছু করার নেই। কেন করার নেই? কারণ তার সাথে পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট এগ্রিমেন্ট হয়ে গেছে। এবং এর ফলশ্রুতিতে যেটা দেখা গেল যে এই উদ্বৃত্ত কর যেটা তার জোগাড় করলো, এটাতে একটা অ্যাফ্লুয়েন্ট সেকশন জন্মাতে শুরু করলো বাংলাতে। এবং এই পরবর্তীতে বাংলা বাবু সমাজের যে ইতিহাস, সেই ইতিহাসে এটা দেখা যায় যে প্রচুর সম্পদশালী পরিবার যারা হচ্ছে এই বাংলাতে জন্মালো। এবং যেটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে দ্বারকানাথ ঠাকুর, মানে ইয়ের রবি ঠাকুরের ঠাকুরদা, তিনি ব্রিটেনে গিয়ে আর কি ওই সমস্ত অভিজাত মহিলাকে পশমিনা শাল উপহার দিয়েছিলেন। এবং তার বৈভবে, দ্বারকানাথের বৈভবে হীনমন্যতায় পড়ে গেছিলেন ব্রিটিশ রানী, মানে ওর কোনো কোম্পানি টম্পানি, স্বয়ং ব্রিটিশ রানী হীনমন্যতায় পড়েছিল। তো এই যে রিয়েলিটি এটা জন্মালো, এটা কি করে হলো? এই গোটাটাই মগজের খেলা, বাঙালির মগজের খেলা। এবং ব্রিটিশদের সাথে একটা ভয়ঙ্কর রকম টক্করের জায়গা এই সময় থেকেই শুরু হলো। আসলে পার্মানেন্ট সেটেলমেন্টের পর থেকেই এই খেলাটা শুরু হলো, যে বাঙালি একে যতটা নেটিভ, বুর্বাক, বোকা ইত্যাদি ভেবেছিলাম, আমাদের এই ভাবনায় ভয়ঙ্কর গোলযোগ ছিল। ফলত এই সময় থেকে ইংরেজরা পরিচ্ছন্নভাবে একটা পলিসি ঠিক করলো যে এই জাতিকে বাড়তে দেওয়া যাবে না, বাঙালি জাতিকে কোনোভাবেই আর আশকারা দেওয়া যাবে না, এদেরকে ধ্বংস করতে হবে। এই ধ্বংসের যে প্ল্যান, সেই প্ল্যানটা কি? নানা রকম প্ল্যান হয়েছে নানা সময়। এটা আমরা প্রথম প্রকাশ্যে এলো 1905 সালে বঙ্গভঙ্গর মধ্যে দিয়ে। তার আগে পর্যন্ত নানা রকম ভাবে ভারতবর্ষের ইতিহাসকে বা বাংলার ইতিহাসকে ডিস্টর্ট করা, সেটাকে ধ্বংস করা, বাঙালি জাতিকে ডিমোরালাইজ করা ইত্যাদি আরো নানা ধরনের যে কাণ্ড কারখানা, এটা তারা কন্টিনিউয়াসলি চালিয়ে গেছে। সবচেয়ে বেশি সফল হলো এসে এরা দেখলো যে হিন্দু এবং মুসলিম এই যে দুটো অংশ রয়েছে বাংলায়, তার আগে এর কোনো অস্তিত্বই ছিল না। তার আগে অস্তিত্ব ছিল না, অস্তিত্বই ছিল না। মানে এটা ভালো করে শুনে নিন, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম এই বস্তুটার কোনো অস্তিত্বই ছিল না। মানে যে বা যারা এই ভিডিও শুনছেন বা এতদূর অব্দি শুনেছেন, তারা এটা জেনে নিন। আমি আরো পরে, আপনারা ইয়ের নাম শুনেছেন, লাল সালু বলে একটি উপন্যাস আছে, সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা। সৈয়দ ওয়ালিউল্লাহ লিখছেন কবে? 60-এর দশকে, 50-এর দশকে এটা লিখছেন। এবং সেখানে কোট করে করে ধরে ধরে আমি, তিনি থাকতেন ফ্রান্সে। এবার এই ফ্রান্স বা ইউরোপ নিয়ে এখন বর্তমান ভারতীয় একদল অংশের একটা ডিস্টর্টেড একটা ধারণা রয়েছে যে ইউরোপিয়ান বিয়ে না করলে নোবেল পাওয়া যায় না, এরকম খুব চর্চা চলে এসব আর কি। যে দুবার বিয়ে না করলে, আমেরিকান বিয়ে না করলে নোবেল দেওয়া হয় না, উত্তম ভাবি এসব নানাবিধ নোংরা, খুব কমা ব্রেনলেস কিছু আলোচনা বঙ্গবাজারে ইদানিং খুব জনপ্রিয় হয়েছে। অমর্ত্য সেনের প্রশ্ন এসেছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এসেছে, এবং এগুলো আসতেই থাকছে আর কি। কারণ এইটা একটা ন্যাস্টি একটা আলোচনা, এবং এই আলোচনায় কেউ কেউ উল্লাস পায়, আমোদ পায়, গেঁড়ে আমোদ পায়। তো আমরা তো সেইখানে যেতে চাইছি না। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই বাংলার ইতিহাসকে খুব গভীরভাবে ধরা। তো বিষয়টা হচ্ছে যে এই যে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে বাঙালি জাতিকে ধ্বংস করবার জন্য যে প্রক্রিয়াকরণগুলোকে নেওয়া হলো, সেইটার বা একদম শেষ যেটা আর কি, মানে সবচেয়ে বেশি তৈরি করতে পারে যেটা আর কি, বা পেরেছে পরবর্তীতে যেটা দেখা গেল, সেটা হচ্ছে যে
হিন্দু এবং মুসলিম, হিন্দু এবং মুসলিম এই যে অংশ আর কি, এই যে অংশে বাঙালি জাতিকে দ্বিখণ্ডিত করা বা দ্বিজাতি তত্ত্ব এই কনসেপ্টের জন্ম দেওয়া, এটা খুব সাকসেসফুলি ব্রিটিশরা করেছিল। এবং এইটা করেছিল, এটা করবে ভেবেছিল অনেক আগে, করতে করতে সফল হলো এসে 1905 সালে বঙ্গভঙ্গ করবার মধ্যে দিয়ে। তারপরের ইতিহাস আমরা কম বেশি জানি, কিন্তু আমাদের আলোচ্য বিষয় তার আগের ইতিহাস নিয়ে। তার আগের ইতিহাসে গোটা বাংলার ডেমোগ্রাফি যদি ঘাঁটা যায়, তাহলে সেখানে দেখা যাবে সেখানে ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি কোনো কালেই বাংলায় ছিল না। সেটা হিন্দুর ক্ষেত্রেও ছিল না, মুসলিমের ক্ষেত্রে। উৎসব ছিল, হ্যাঁ, যেমন উৎসব হয় সামাজিক উৎসব, সেই উৎসবে সবাই পার্টিসিপেট করতো। এটাই হিস্ট্রি, এটাই ইতিহাস, এটাই সোনার বাংলার ইতিহাস। মানে এই পরিত অবক্ষয়িত না খেতে পাওয়া, মানে আজকের বাংলার ইতিহাস, মানে সেই সোনার বাংলা যাবে, তার ইতিহাস হচ্ছে এটা। এবার বিষয়টা হচ্ছে যে ব্রিটিশরা যে খেলাটা খেললো, খেলাটা কি, তারা ভারতবর্ষ জুড়ে খেলেছিল, কিন্তু সবচেয়ে বড় টার্গেটের জায়গা ছিল বাংলা। দেখুন, প্রথমত হচ্ছে যে বাংলা হচ্ছে ভারতবর্ষের হেডকোয়ার্টার, কলকাতা ভারতবর্ষের রাজধানী। কবে থেকে রাজধানী? 1757 থেকেই এটা রাজধানী। মানে 1757 সাল পলাশির যুদ্ধের পরেই যেহেতু তারা হেডকোয়ার্টার বানিয়েছিল কলকাতাকে, এবং কলকাতা থেকেই তারা যে যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড যেমন পরিচালনা করতো, সাথে সাথে এইবার পরবর্তীতে যখন বণিকের রাজদণ্ড মানদণ্ড যখন রাজদণ্ড হলো, তখন প্রশাসনিক কাজকর্ম আর কি এখান থেকেই হতো। এবং ভাইসরয়রা এখানে এসেই উঠতেন। বর্তমানে যেটা রাজভবন, সেটা আসলে ছিল বড়লাটের থাকবার জায়গা। মানে ভারতবর্ষের প্রধান যে শাসক, তার থাকবার জায়গা হচ্ছে আমাদের কলকাতার যে রাজভবন। রাজভবনটা কোনো প্রাদেশিক বিষয় ছিল না, এবং এটা তৈরি হয়েছিল বহুকাল আগে। মানে ওই সিটি অফ প্যালেসের অন্যতম প্যালেস হচ্ছে আমাদের এই কলকাতার রাজভবনটি, সেটা ছিল ভাইসরয়দের থাকবার জায়গা। তো সেই হিসেবেই ব্রিটিশরা ওটা তৈরি করেছিল, কারণ গোটা ভারতবর্ষ, নট অনলি ভারতবর্ষ, একদম আফগানিস্তান অব্দি বা আরো বেশি, এদিকে বার্মা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, যেখানে যেখানে যা যা অ্যাক্টিভিটি তারা চালাতে পারতো, তার হেডকোয়ার্টার ছিল এইটা। এবং হেডকোয়ার্টার হিসেবে ভৌগোলিক বিচারেও এটা ঠিক মাঝখানটাতেই ছিল। যদি আপনারা বার্মাকে ধরে নেন ভারতবর্ষের পার্ট হিসেবে, তাহলে কলকাতাই কিন্তু মধ্যবর্তী জায়গা। আর কলকাতাতে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল, কলকাতা একঝাঁক লেখাপড়া জানা লোক ছিল। আরে বাবা, শাসন পরিচালনা যেমনই হোক, একটা আধুনিক ভারতের শাসন পরিচালনা, তার জন্য যোগ্য কিছু লোকজন দরকার। তো লেখাপড়া তো কেউই জানে না গোটা ভারতবর্ষে, মানে সকল লেখাপড়া, মানে পাশ্চাত্য শিক্ষাকেই যদি আমি শিক্ষা ধরে নিই, তাহলে তার সবাই তো বাঙালি। ফলে তো বাঙালিকে বাদ দিয়ে এটা করা সম্ভব ছিল না। কিন্তু এই পরিকল্পনাটা এরা করা শুরু করে দিল। কি করলো? যে এই জাতিকে ধ্বংস করে যেতে হবে। আমরা ভারতবর্ষ ছেড়ে যাব বটে, হ্যাঁ, সে কোনো না কোনো একটা সময় ভাবতো না যাব। রবি ঠাকুর নিজেই বলেছিলেন, ভেবেছিলেন, রবি ঠাকুরের এখানে ভাবনায় গলতি ছিল। রবি ঠাকুর ভেবেছিলেন যে যেভাবে শকুন্তল পাঠান মোগল এক দেহে হলো লীন, এটা রবি ঠাকুর লিখেওছেন ভারতবর্ষ কবিতায়, যে কিভাবে কেন ভারতবর্ষ এই পুণ্যভূমি, যে সেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এসেছে এবং এক দেহে লীন হয়ে গেছে। এক দেহে লীন হয়ে যাওয়া মানে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। তারা আর কেউ ছিল না মোগল, কেউ ছিল না পাঠান, তারা সম্পূর্ণ ভারতীয়। তারা কেউ ছিল না অন্যান্য কোনো প্রদেশের মানুষ। তো সেটা রবি ঠাকুরের ইতিহাস চেতনা দিয়ে তিনি সেটা দেখেছিলেন। কিন্তু ইংরেজদের ক্ষেত্রেও তিনি এরকম কিছুটা একটা ভেবেছিলেন, যে ইংরেজরাও এদেশে স্থায়ীভাবে থাকতে শুরু, হয়তো হতো সেই রকম কিছু একটা, সেই দিকে যেতেই পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একটা প্ল্যানের পার্ট ছিল, যে বাঙালি জাতিকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে। বিষয়টা হচ্ছে যে আমি আগের ভিডিওতেও একবার বলেছিলাম যে মধু কবি বাঙালির অন্যতম প্রধান কবিদের একজন আর কি, একদম যার হাত ধরে বাংলা কাব্য বা ভারতীয় কাব্য বা এশিয়ান কাব্য, আরো বড় করে বললে মানে নতুন দেখছে। এবং যার বিষয়বস্তু যদি আমরা ধরে নিই, তাহলে সেটা হচ্ছে যে সেটা তৎকালীন ইউরোপিয়ান, আমেরিকান তো বাদই দিচ্ছি, ইউরোপিয়ান কোনো কবি নেই যে মানে যাকে সারপ্লাস করে মধুকবি চলে যাননি। তিনি লিখছেন বাংলায়, সব ঠিক আছে, ইউরোপে তাকে পাত্তা দেওয়া হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে চাহিদা, যে গোটা পৃথিবীকে জানবো, পৃথিবীর জ্ঞান ভান্ডারকে করে ফেলবো, এবং ওইটাই আধুনিকতা, এটাই হচ্ছে বাঙালির অন্যতম আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ালো। সে কাব্য চর্চায়, যেখানে উমিচাঁদ জগৎ শেঠরা বিজনেস পার্টনার হতে চাইলো, সেখানে কোনো বাঙালি সেই অর্থে ব্রিটিশদের বিজনেস পার্টনার হলো না, বা নতুন নতুন আড়ত নানা জায়গায় খুলে বসলো, সেটা তারা করলো না। কারণ সেটা তাদের খুব একটা আকর্ষণীয় মনে হয়নি। কারণ অর্থের চাহিদা, বিত্তের চাহিদা একদম জিনের ভেতরে তার ছিল না। কেন ছিল না? কারণ সে ওই যে বললাম অ্যাভেলেবিলিটি, সে বংশ পরম্পরায়
সে জেনারেশন আফটার জেনারেশন প্রাচুর্যের মধ্যে দিয়ে বড় হয়েছে। সে কারণে হাঁকড় পাকড় করে এখান থেকে যা পাচ্ছি ওখান থেকে যা পাচ্ছি কুড়িয়ে এনে একটা জায়গায় জড়ো করবার যে একটা মানসিকতা লাগে, এই মানসিকতা বাঙালির কোনো কালেই ছিল না। ফলত বাঙালি করলো কি, ব্রিটিশদের সাথে টক্কর দিল কি সে আইসিএস পরীক্ষায়। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ কান্ট্রিতে যত 50-55টা দেশ এর লোকজনেরা পার্টিসিপেট করছে, ব্রিটিশরা, স্কটিশরা, আইরিশরা সেখানে পারফর্ম করছে সেই পরীক্ষাতে, সেখানে বাঙালিরা গিয়ে ফার্স্ট হচ্ছে। মানে ভারতবর্ষে ফার্স্ট নয়, এটা গোটা কমনওয়েলথ কান্ট্রি জুড়ে ফার্স্ট হচ্ছে। এবং বাঙালি কবিতা লিখতে শুরু করলো। মানে এই কবিতা লেখা ব্যাপারটা এখন খুব হীন নজরে দেখা হয়, বাঙালি সমাজেই দেখা হয়। অন্যরা তো বিহারি ইউপিতে তো দেখাই হতো চিরকাল, কিন্তু বাংলায় এটাকে ইদানিং আর কি খুব হীন নজরে দেখা হয়। আসলে বাঙালি তো বুঝে উঠতে পারছে না, বাঙালি ওই মাথায় পেছন থেকে আঘাত খাওয়া বেড়ালের মতো হয়ে গেছে। সে দিশাই খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবো, কোন দিকে গেলে আমার জন্য সেফ, কে আমার শত্রু কে আমার মিত্র, এটা বুঝবার সে মানে জোর, মগজের জোর সে হারিয়ে ফেলেছে। এবার একটা জাতির জীবনে নানা রকম দুর্ভাগ্য আসে, খারাপ সময় আসে, সেটা তো আসতেই পারে, সে নিয়ে কিছু বলবার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা দেখা গেল যে বার্মা থেকে আফগানিস্তান বাঙালির এই যে অবাধ গতায়াত, এটা ব্রিটিশ পিরিয়ডে খুব স্বাভাবিক ছিল, কারণ সেটা ছিল একটাই দেশ, ব্রিটিশ ইন্ডিয়া। এবং ব্রিটিশ ইন্ডিয়াতে বর্তমানে ভারতবর্ষের যে জিওগ্রাফি আমরা দেখছি সেটা তো ছিল না। এবং যেহেতু এই সমস্ত এরিয়া জুড়ে কমিউনিকেট করবার ক্ষমতা একমাত্র বাঙালিরই ছিল, সেখানে বাঙালির অবাধ গতায়াত ছিল, যাওয়া আসা ছিল। আমি এর আগের দিন কয়েকটা গল্প উপন্যাসের নামও আপনাদের করেছি আর কি, চাঁদের পাহাড় টাহাড় ইত্যাদি, বা কড়ি দিয়ে কিনলাম, বা শরৎচন্দ্রের অন্য বিভিন্ন উপন্যাস, যেখানে দেখা যাচ্ছে যে বাঙালি বার্মায় যাচ্ছে এবং মাঝে মাঝেই যায়, এবং কি করে সেখানে কোনো এটা ওটা করে, কিন্তু তার মধ্যে সে যে অদ্ভুত রোমান্টিক, সে রোমান্টিসিজমের সন্ধান করে বেড়াচ্ছে, সে নানা কাণ্ড করে বেড়াচ্ছে। সে কিন্তু এটা ভাবছে না যে তারই পাশে, তারই কর্মচারী হিসেবে বা তার ল্যাংবোট হয়ে একটা মাওড়াকে সে সাথে করে নিয়ে গিয়েছিল, সে মাওড়া ওখানে কদিনের মধ্যে গুছিয়ে ফেললো আর কি, আড়তদারি দোকানদারি ইত্যাদি করে এসে ব্যবসায়িক কন্ট্রোল নিতে শুরু। ব্যবসাদার জাত ছিল না। নেপোলিয়ান ব্রিটিশদের ব্যবসাদারের জাত, দোকানদারের জাত বলে গালমন্দ করত। তার কারণ হচ্ছে যে এই যে আভিজাত্য যে বস্তুটা, এটা গোটা পৃথিবীতে, মানে ইউরোপে তো বটেই, গোটা পৃথিবীতে অন্যতম বিষয় ছিল। এই যে লুইদের যে সময় ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যেটা দেখা যাচ্ছে যে যে এই যে মেরি আতোয়ানেট, ষোড়শ লুইয়ের যে পত্নী, তিনি ছিলেন মেরি আতোয়ানেট, এবং তিনি, তাকে নিয়ে নানা রকম হাসি ঠাট্টা গাল গল্প ইত্যাদি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সৌন্দর্য চর্চা, এই যে রোমান্টিসিজম বা দর্শন বা ইত্যাদি অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে যে ফ্রান্স যে উচ্চতায় পৌঁছেছিল সাহিত্য চর্চা বা আরো নানা ক্ষেত্রে আর কি, সেখানে ব্রিটিশরা বা অন্যান্য যে অংশ আর কি ইউরোপের, তারা পিছিয়ে ছিল। এবং নেপোলিয়ান যেহেতু ফ্রেঞ্চ ছিলেন, ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের একটা বরাবর টক্কর থাকতো, এবং যেহেতু সমুদ্র বাণিজ্যে ইংরেজরা বেশ কিছুটা এগিয়ে গেছিল ফ্রান্সের চেয়ে, সে কারণে নেপোলিয়ান অক্লেশে ফরাসি জনজাতিকে উদ্বুদ্ধ করবার জন্য দোকানদারের জাত বলে ইংরেজদেরকে উল্লেখ করতেন। ইংরেজ বলতেন না, ইংলিশ বলতেন না, তিনি বলতেন দোকানদারের জাত। তো বিষয়টা হচ্ছে যে বাঙালি এই দোকানদারের জাত ছিল না বা হতে পারেনি, কিন্তু তার হাতে সুযোগ ছিল, সে হয়তো সেই সুযোগ নষ্ট করেছে। তার এই আজকের যে বিত্তবোধ বা বিত্ত বাসনা গোটা পৃথিবী জুড়ে আর কি ভয়াবহ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে গোটা পৃথিবীকে। বিত্ত বাসনা, আধিপত্যের বাসনা। আমি বিত্ত বাসনা মানে একটা বিষয়টা হচ্ছে একজন মানুষের বা একটা জনজাতির খেয়ে পড়ে সুখে আমোদে আহ্লাদে বেঁচে থাকা, সুখে নিদ্রা যাওয়া, ভালো মন্দ খাওয়া, নেসেসিটি যদি আমি ধরে নিই তাহলে তো এইটুকু। তারপরে সে ভালো গান গাইতে পারে, তারপর সে কবিতা লিখতে পারে, সে আরো কিছু করতে পারে, 10 জনের মধ্যে তার নাম হতে পারে ইত্যাদি। এটা খুবই ভালো কথা, ভালো জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে এই যে সাম্রাজ্যবাদের মধ্যে নিহিত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে আধিপত্য করবার বাসনা। এই যে আধিপত্য করবার যে বাসনা, সেটা কিসের আধিপত্য? প্রথমত বৃত্তের ওপরে আধিপত্য, যে বৃত্ত যদি আমি হরণ করতে পারি তাহলে সেই বৃত্তের ওপরে নির্ভরশীল মানুষদের উপরে আধিপত্য করতে পারি। যেভাবে মানুষ এক সময় প্যাস্টোরাল লাইফে গেছিল, অর্থাৎ পশুপালকের ভূমিকা নিয়েছিল, কারণ তারা দেখেছিল যে কিছু কিছু পশু আছে যারা নিরীহ, যাদেরকে পুষলে নানা দিক থেকে লাভ হয় আর কি, তাদেরকেও একটা সেফ জোন দেওয়া যায়, বাঘ সিংহের হাত থেকে বাঁচানো যায়, এবং তারা অনেক কিছু দিতে পারে।
তো ফলত এই যে তারপরে একটা সময় যেটা হলো যে তাদের উপরে আধিপত্য তৈরি করা, প্রয়োজনে কেটে খাওয়া ইত্যাদি যা কিছু আর কি। তো এটারই একটা নবতম রূপ হচ্ছে এই সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ আসলে যেটা চায় সেটা হচ্ছে যে সর্ব অর্থে আধিপত্য তৈরি করা। কি ধরনের আধিপত্য? মানে সমস্ত যত রকম আধিপত্য হতে পারে এন্টায়ার ম্যানকাইন্ড, মানব সভ্যতার উপরে। এটা করে লাভ কি হয়? এটা করে শেষত যদি দেখা যায় যে কোনো লাভ হয়নি, বরং পৃথিবীর ক্ষতি হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আদপে কোনো লাভই হয়নি। মাঝখান থেকে দেখা গেল কি, যে এই যে ইউরোপ, যে ইংরেজরা যাদের সাম্রাজ্যে সূর্যাস্ত যেত না, তাদের ইতিহাসকে অতীত করে দিয়ে, তাদের বৈভবকে অতীত করে দিয়ে মাঝখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে একটা দেশের উদ্ভব ঘটলো সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, এবং তারাই ঠিক করে দিল যে এইবার থেকে আমরা করব আধিপত্য। তার মানে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ অপসৃত হলো, নতুন করে উঠে এলো মার্কিন সাম্রাজ্যবাদ বলে একটি অন্য বস্তু। এবং তারপরে আরো পরবর্তীতে আরো কিছু কাল পরে রাশিয়ান সাম্রাজ্যবাদ, সেটাও একটা অন্যতম বিষয় আর কি। কিন্তু যাই ঘটুক, বিষয়টা হচ্ছে যে এই সাম্রাজ্যবাদে আদপে কারো লাভ হয় না। যে লুট করতে আসছে, একটা সময় সাম্রাজ্যবাদ, আমি সেইটাকে যদি কিছুটা ধরেছি, যে মারাঠারা বাংলাতে লুট করতে আসতো, তার কারণ হচ্ছে তারা বর্গী হয়ে আসতো, কারণ তারা খেতে পেত না। এবার একেবারে খেতে পাওয়ার যে প্রশ্নটা, সেটাকে যদি কনসিডার করা হয়, তাহলে ঠিক আছে, তাও কিছু জাস্টিফাইড। যে ঠিক আছে, আসছে ওরা, ওরা ভিক্ষে করছে না, ওরা লুট করে নিয়ে যাচ্ছে, ওটা ওদের ফর্ম। ভিক্ষে করলেও বা এসে বাঙালির ঘরে এসে যদি অতিথি হয়ে এসে উঠতো কেউ, তাহলে 2 মাস 4 মাস 6 মাস এমনি খেতে দিত বাঙালি। সেই কালচারাল লিগ্যাসি বাঙালি ছিল। কিন্তু যাই হোক, কিন্তু তারা যেহেতু সেটা ভাবতে পারতো না যে এও আবার হয় নাকি, মানুষ গেলে এরকম রূপোর থালায় খেতে দেয়, এত এই পঞ্চব্যঞ্জন দিয়ে, 55 ব্যঞ্জন দিয়ে, এও আবার হয় নাকি, এটা ভারতবর্ষের অন্য অংশের কেউই আসলে জানতো না, বাঙালি জানতো। তো যাই হোক, যদি সেটাও হতো, তাহলে দেখা যেত যে এরকম কিছু ঘটতো না। কিন্তু আমি সেটাকে যদি ছোট করে দেখি আর কি, যে না, একেবারে অস্তিত্বের তাড়নায়, একেবারে খেতে না পাওয়ার কারণে বর্গীরা বাংলায় আসতো, বা একেবারে খেতে না পাওয়ার কারণে পাঠানরা, আফগানরা ভারতবর্ষে এসেছিল বা বাংলায় এসেছিল, এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। এই বাবরের লেখা, ইয়ের লেখা, হুমায়ুনের লেখা, গুলবাদান বেগমের লেখা, যে সমস্ত বইপত্র রয়েছে, পরবর্তীতে তারা ফার্সিতে লিখেছিলেন, সেগুলো অনুবাদ করে বাংলাতেও পাওয়া যায়, ইংরেজিতে তো পাওয়া যায়। তো সেগুলো পড়লে খুব ভালো করে জানাও যায় যে এই দেশটা, এই তার সম্পদ, তার প্রাচুর্যে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে, এবং তারা এটা কি তার মাতৃভূমি মনে করছে। তো সুতরাং এই যে মুসলিমদের যে বিষয়টা, সেটা তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমাদের এই আলোচনা সিরিজেই উঠে আসবে। এবং আমি যেটা একটু আগে বললাম, খুব জোর দিয়ে, খুব স্পেসিফিক বলে দিলাম, 1905 সালের আগে বা ব্রিটিশরা ভারতবর্ষে আসার আগে বাংলার ক্ষেত্রে মুসলিম এবং হিন্দু এটা কোনো বিষয় ছিল না। এর ভুরি ভুরি প্রমাণ আমি নানা রকম ভাবে দিতে পারি। তো যাই হোক, কিন্তু ব্রিটিশরা এই আঘাতটাই করে গেছিল, এটাকে ইস্যু করে, নন ইস্যুকে ইস্যু করে তারা বিষয়টাকে দাঁড় করিয়েছিল যে বাঙালি হিন্দুর প্রধান শত্রু হচ্ছে মুসলিম, এবং বাঙালি মুসলিমের প্রধান শত্রু হচ্ছে বাঙালি হিন্দু। এই যে কনসেপ্ট, এই যে দ্বিজাতি তত্ত্বের কনসেপ্ট, এটা ব্রিটিশদেরই মস্তিষ্ক প্রসূত ছিল, এবং এটা চাষ করেছে ফার্টিলাইজার দিয়ে, গোবর দিয়ে, ইউরিয়া দিয়ে, পটাশ দিয়ে, এটাকে চাষ করে নানা রকম ভাবে প্ল্যান্ট করা হয়েছে, কলাম করা হয়েছে, প্ল্যান্ট করা হয়েছে, এবং গোটা ভারতবর্ষে পার্থেনিয়াম ঝোপের মতো এটাকে ছেয়ে দেওয়া হয়েছে। এবং আজকের বাঙালি এটাকেই একটা অত্যন্ত সঠিক, পবিত্র এবং কাজ বলে মনে করে। যাই হোক, এই আলোচনায় আমরা পরে আসবো। আজকে বিষয় ছিল বাঙালি কেন সাম্রাজ্যবাদী নয়। আমি যদি এবার সাম আপ করতে যাই, তাহলে বিষয়টা হচ্ছে যে বাঙালি সাম্রাজ্যবাদের, মানে একেবারে যদি জন্ম লগ্ন থেকে যদি ধরে নেওয়া যায়, তাহলে সাম্রাজ্যবাদের মূল বিষয়টা হচ্ছে যে সাম্রাজ্যবাদ একটা ক্রাইসিস থেকে জন্মায়। সেই ক্রাইসিসটা কিসের? খেতে না পাওয়ার ক্রাইসিস, থাকতে না পাওয়ার ক্রাইসিস, প্রকৃতির সাথে জুঝতে না পারার ক্রাইসিস, পোশাকের ক্রাইসিস ইত্যাদি, এই জাতীয় ক্রাইসিস থেকে। এবং সেই ক্রাইসিস থেকেই লুটতরাজ, লুটপাট, এক দেশের মানুষ আরেক দেশে ধাওয়া করে যাওয়া ইত্যাদি যা কিছু আর কি, তার জন্ম হচ্ছে এখান থেকে। তাহলে বাঙালির যেহেতু কোনো ক্রাইসিস ছিল না, সে কারণে সে সাম্রাজ্যবাদী হয়নি। দেখে কি বাঙালি শিখতে পারতো না যে আচ্ছা, ব্রিটিশরা অত 7 গাঁ পেরিয়ে, 7 দেশ পেরিয়ে আমাদের দেশে এসে এরকম করছে, লুটপাট করছে, যার কারণে 76-এর মন্বন্তরের মতো একটা মন্বন্তর ঘটে গেল। তাহলে কি আমাদের এই সময় বাঙালির হাতে পেন্সিলটা ছাড়া আর কিছুই ছিল না। এটা মাথায় রাখতে হবে যে বাঙালি যে রিভেঞ্জ নেবে একটা পাল্টা, সেইটা, কারণ রিভেঞ্জের যে ফর্মুলা, সেটা তখন বোমাতে, গুলিতে, রাইফেলে, কামানে এখানে চলে গেছে।
বাঙালির হাতে এসব কিছুই ছিল না। সেটা দেখা গেল পরে, কিছুটা তার ফ্ল্যাশ দেখা গেছিল একটুখানি, বাঘাযতীন, রাসবিহারী, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি ইত্যাদিদের হাত ধরে। সেটা অনেক পরের আলোচনা, আমি সেই আলোচনায় আসছি না। তো এই ভিডিওতে আসছি না, পরে আসবো এই আলোচনায়। তো ঘটনা হচ্ছে যে বাঙালির এই প্রয়োজনীয়তা ছিল না। বাঙালি অত্যন্ত তৃপ্ত, অত্যন্ত স্যাটিসফাইড, খুব ভালো মন্দ খেত। বাঙালির যে রন্ধন যে শৈলী, সেটা পৃথিবীর যাবতীয় রন্ধন শৈলীকে যদি একদিকে রাখা হয়, একা বাঙালি তার চেয়ে বেশি। এটাও খুব দায়িত্ব নিয়ে আমি বলছি। একটি রান্নাকে 10 রকম করে করবার ক্ষমতা, এবং সেটা প্রত্যেকটাই অত্যন্ত প্যালাটেবল, অত্যন্ত সুস্বাদু। এত সুস্বাদু যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্যালেটের লোক সেটাতে মুগ্ধ হয়ে যাবে সেই রান্না। এতে এই এত মুগ্ধতা বাঙালির জীবনে ছিল। বাঙালির গান ছিল, বাঙালির অন্যান্য নানাবিধ উৎসব ছিল, নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল, হাহাহি ছিল, আড্ডা ছিল, ঠেক ছিল, বটতলায় অশোকতলায় নিবিড় ছায়ায় বসে প্রকৃতির হাওয়ার কোলে বসে তাদের গল্প ছিল, রূপকথার গল্প ছিল। এইসব নিয়ে সে মেতে ছিল, মগ্ন ছিল। তার প্রয়োজন পড়েনি অন্য কোথাও লুটপাট করতে যাওয়ার, ডাকাতি করতে যাওয়ার। যদি আমি সাম্রাজ্যবাদকে একটু খারাপ ভাষায় ডাকাতি বলে দিই আর কি, সেই ডাকাতির কোনো প্রয়োজনীয়তা বাঙালি ফিল করেনি। এবার এন্টায়ার বাঙালি সমাজের মধ্যে কি উচ্চ নীচ ছিল না? সেখানে কি দমন পীড়ন, শোষণ ইত্যাদি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু বিষয়টা এটা কখনোই প্রিডমিনেটিং জায়গায় আসতে পারেনি। তো বাঙালিকে যদি ধরে নিই আর কি, সেই মধ্যযুগ থেকেই বা তারও আগে থেকে বাঙালি অত্যন্ত তৃপ্ত, স্যাটিসফাইড, সর্ব অর্থে স্যাটিসফাইড একটা জাতি। তো হেন একটা জাতি, তার সাম্রাজ্যবাদী হওয়ার কোনো যৌক্তিকতাই হিস্টোরিক্যালি ছিল না। তার জিনের মধ্যেই বিষয়টা নেই যে এখান থেকে লুটে আনতে হবে, ওখান থেকে ইয়ে করতে হবে বা কালেক্ট করে আনতে হবে। এই দে আর নট, বাঙালি কালেক্টরও নয়। এবার বিষয়টা হচ্ছে যে এই যে আজকের সময়ের যে দাবি হয়ে উঠেছে, দাবিটা হচ্ছে কি? দাবিটা হচ্ছে যে এই যে দখল করা, ওকে মেরে ফেলবো, ওর ঘাড়ের ওপরে এই করব, এইসব নিয়ে নেবো। এই যে নিয়ে আদপে কি হবে, কেন হবে, কি লাভ হবে, সে তো অনেক বড় আলোচনা, সবাই সেটা বুঝবেনও না। তো বিষয়টা হচ্ছে যে আসলে গ্রোথের সূচক, ডেভেলপমেন্টের সূচক, ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কাকেই বা বলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, এই যে বিষয়গুলো আর কি, এগুলো তো মানে অবশ্যই একটা বিরাট আলোচনার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে এ তো অধিকাংশ মানুষ বোঝেন না। তো এখন আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে বাঙালি সাম্রাজ্যবাদী হয়নি, অ্যাজ ইফ না হয়ে যেন খুব বড় ক্ষতি করে ফেলেছে, না হয়ে যেন অপরাধ করে ফেলেছে। আসলে সাম্রাজ্যবাদ ইটসেলফ একটা বড় একটা ক্রাইম। সে ক্রাইমটা যে করেনি, যুগের হওয়া এমন যে যুগ আজকে নতুন সময়ে এসে দাঁড়িয়ে যুগ জোর করে শেখাচ্ছে যে তুমি কেন ডাকাত হওনি, তুমি কেন চোর হওনি, তুমি কেন ওর বাড়ি থেকে লুট করে নিয়ে আসতে পারোনি, তোমার যাও, তুমি ফেল। বাংলার আজকে এন্টার স্ট্যাটাসটা হচ্ছে এইটা। এবং বিষয়টা হচ্ছে যে এইটাও যে গ্লোরিফাই হতে পারে, এটা কখনো বাঙালি, এটা বাঙালির দুর্ভাগ্য। এবার বিষয়টা হচ্ছে যে এর মানে কি এই যে বাঙালি একটা সত্যি একদম স্বর্ণালী জাতি, তার কোনো দোষ নেই, এই যাবতীয় দোষ বাদবাকি অংশের এবং ব্রিটিশদের, বিষয়টা শুধু এইখানে দাঁড়িয়ে রয়েছে, এরকম কি না? বিষয়টা ঠিক এরকম নয়, আমি সেটা বলতেও চাই, বলতে চাইছিও না। কিন্তু একদম মেইন যে ধারাটা, প্রধান যে ধারাটা, আজকে তো বাঙালি পতিত, অবহেলিত, একদম মানে দরিদ্রতম, ভারতবর্ষের দরিদ্রতম জাতি হচ্ছে বাঙালি। প্রায় ওই ঝাড়খণ্ডের যে সমস্ত আদিবাসী সমাজ আছে তাদের সম্পদের নিরিখে বাঙালিকে তুলনা করা যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাঙালি এই জাতীয় ক্রাইমে কখনো যায়নি, কারণ তার ভূমি অত্যন্ত সুজলা সুফলা ছিল, এটার তার প্রয়োজন পড়েনি। সে কারণে বাঙালি সাম্রাজ্যবাদী ছিল না। কিন্তু আজকের যে টেক্সট, আজকের যে ডিসকোর্স, সেই ডিসকোর্স হচ্ছে এটা যে বাঙালি যেহেতু ডাকাতি করেনি, সেই কারণে বাঙালি যেহেতু সাম্রাজ্যবাদী হয়নি, সে কারণে বাঙালিকে না খেতে পেয়ে মরতে হবে। তো এই যে ডেস্টিনি, এই ডেস্টিনি বাঙালির হাতে এসে উপহার হিসেবে এসেছে, এবং এটাকেই বাঙালি তার ভবিতব্য হিসেবে শর্ট টার্মে ধরতে শুরু করে দিয়েছে। কারণ লং টার্মের যে হিস্ট্রি, সেটা সে ভুলে গেছে। সেই ইতিহাসের যে বোধ, সেটা বাঙালির মধ্যে জাগ্রত হোক। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বলে চলেছি বা ডাক দিয়ে চলেছি সমস্ত বাঙালি সমাজকে যে তোমার ইতিহাসকে জানো, তোমার
এই যে আজকের যে পরিস্থিতি, তার একটা ক্রোনোলজি আছে, সে একটা নির্দিষ্ট ধারা বেয়ে আজকে এসে এখানে দাঁড়িয়েছে। এই দুর্ভাগ্য বাঙালির কোনো কালে ছিল না। সুতরাং এই দুর্ভাগ্যকে জয় করতে গেলে বাঙালিকে তার ডিসকোর্স জানতে হবে, আজকে নতুন ডিসকোর্স তৈরি করতে হবে, নতুন বাচন তৈরি করতে হবে। এটাকে বাদ দিয়ে বাঙালির পক্ষে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করা সম্ভব নয়। নমস্কার, ভালো থাকবেন।